আসসালামু আলাইকুম। প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই তারেক রহমান সাহেবকে। মন থেকে ধন্যবাদটা দিচ্ছি, লোক দেখানো না। কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে। ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়ার রাইখা দেয় না, যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওরা একটু পরে নামায়, হাফ টাইমের পরে নামায়। ঠিক ব্যাপারটা এরকম, বাবর সাহেবকে হাফ টাইমের পরে নামাইছে, 1 বছর যাওয়ার পর মাঠে নামাইলো এবং সঠিক সিদ্ধান্ত নিছে। কি সঠিক সিদ্ধান্ত? তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবর সাহেবের উপর। এটা ধরে নিতে পারি, প্রমাণ চাইয়ে প্রমাণ দিতে পারুন না, তবে বুঝায় বলতে পারুন। দেখেন, বাবর সাহেব একটা টাইমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী না, অর্ধেক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে ওই যে আর্মি, পুলিশ, র্যাব যা আছে, দেশে যে আন্ডারগ্রাউন্ডে ক্রাইম হইতেছে, কে কোথায় কি করতেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেসব ফোন আসে, আমাদের কাছে যেমন ফোন আসে আমাদের আত্মীয় স্বজনের, কে কেমন আছেন না আছেন, কি করতেছেন। যেমন আমার আজকে সকালবেলা একজনের ফোন দিছে, আমার এক ভাইগনা, যে মামা বাবর সাহেব এটা কি চাল দিল, এই ধরনের ফোন আসে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি ধরনের ফোন আসবে? এইখানে একটা খুন হলো, ওইখানে অমুকে অমুক নিয়ে বাইয়া গেল, ওই জায়গায় মব জাস্টিস হইতেছে, ওই জায়গায় একটা জাল ডুবে গেছে, এতজন মারা গেছে, ওই করাইল বস্তির মধ্যে 4 জন জঙ্গি ধরা পড়লো, টঙ্গী বস্তিতে এই মাত্র আমাদের আর্মি ঘেরাও পড়ছে চারিদিক থেকে, এর মধ্যে 70 জন ধরা পড়ছে। এইসব আলাপিত হয়। তার মানে কি বুঝাইতে চাচ্ছি জানেন? বাবর সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মানে প্রতিমন্ত্রী ছিল, তখন তো উনি সব জানতো, তাই না? এমন একজন মানুষের হাতে দায়িত্বটা দেওয়াই তো সঠিক দায়িত্ব। এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলো, ওই দেখার মতো কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও যারা দেখবে, বিশেষ করে যারা নকল বিএনপি, যারা বিএনপি কে বিপথে নিয়ে গেছে, তারা জ্বলবে ভাই, জ্বলবে। আর হেড অফিস যখন দেখবে, স্যার বলতেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবকে নিজের চেয়ার ছাইরা উইটা আসতেছে এবং হাত বাড়ায় স্যার বলছে। দেখেন, আসলে উনি খুব সহজ সরল মানুষ। আর স্যার বলার কারণ, উনি যখন আর্মিতে ছিলেন আর উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, একটু আগে বললাম না, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি সবকিছু এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, যার জন্য উনার অধীনেই তো ছিল, ওই জন্যই স্যার বলা। আচ্ছা, একবার চিন্তা করেন তো, ওনার জায়গায় যদি যে কোনো একজনের পাঠাইতো, ধরে নেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে পাঠাইতো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, স্যার বলতো কি? না, বলতো না, নিশ্চয়ই বলতো না। উনাকে বলার পিছনে কারণ অতীতটাকে মনে রাখছে। ওই আমি বলি না, উনি ভালো মানুষ। যারা অতীত মনে রাখে ভাই, তারা সত্যি ভালো মানুষ। স্যার বইলা উনি কি ছোট হয়েছে? না, এই ইয়াং জেনারেশনের কাছে আরো বড় হয়েছে। আর যারা ওই যে খুদ ধরার অভ্যাস, তারা তো বলবে কোন একটা ব্যাপার আছে, কোন একটা সন্ধি হইতাছে, উনি কেন এত খুশি হইল উনারাই দেখা। আরেকটা প্রশ্ন চলে আসছে, এখানে সবাই বলা বলি করতেছে, এই বাবর সাহেব যখন জেল থেকে বাইর হয়, তখন কিন্তু নেত্রকোনার বাসিন্দারা ওনাকে রিসিভ করছে। অনেক মা দেখছি কান্নাকাটিও করছে, ফুলের মালা দিয়া ওনাকে বরণ করছে। কিন্তু ওইখানে আমরা কি কোনো বড় নেতাকে দেখছি? বিএনপির কেউ ছিল না। বলতে পারবেন আপনারা এরকম কোন দৃশ্য দেখছেন? না, দেখেন নাই। তারপরে দেখেন, 1 বছরের মতো সময় পার হয়ে গেল, আমরা কি ওনাকে সামনে দেখছি? দেখি নাই। এর মধ্যে বিএনপির খুব বড় সমাবেশ হয়েছে, আমরা কি ওনাকে ওইখানে দেখছি? দেখি নাই। দেখেন, প্রায় প্রতিদিনই সপ্তাহে 3-4 বার তো কথা হয় লন্ডন থেকে অনলাইনে, সব নেতারাই দেখি, কিন্তু আমরা বাবর সাহেবকে দেখি না। যার জন্য বললাম বাবর সাহেবকে রাইখা দিছে রিজার্ভ প্লেয়ার, উনাকে এখন আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমার ভাইগনা আমারে ফোন দিল, একটু আগে বললাম যে মামা এটা কি চাল দিল। চালের কথা কেন বলছেন জানেন? বাবর সাহেব একটা বোমা ফাটাইছে। কি কথাটা ভাই, কঠিন একটা কথা বলছে। দিল্লিতে দিল্লিতে যে টাকা পয়সা দিছে, আমরা এতদিন আলোচনা করতেছিলাম, কেউ তার চোখে দেখি নাই, 4,500 কোটি টাকা। ওই টাকা দিয়া বন্দুক কিনা, বন্দুক কিনা
ওইটা এই দেশে অলরেডি পাঠায় দিছে। হ্যাঁ ভাই, কিছুদিন আগে কাঁচা মরিচের বস্তার ভিতরে আঁশ ধরা পড়ছে। এই বর্ডারে আঁশ পাওয়া গেছে কাঁচা মরিচের বস্তার ভিতরে। ওই কথাটাই উনি বলছেন। একটু আগেই বললাম না, এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে। দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না, সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে। উনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে। আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না, সব কিছুই কিন্তু বুঝা নেন। ওই খুন খারাপি বরবাদি নিউজ, সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে। আর ওই ব্যাড রাস্তাগুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে, আর উনি চিনে বইলাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে। ওই ব্যাপারই আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের, যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়। আর আর্মসের কথাটা বললো কেন? ওই আর্ম যে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে। দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে। ওই আলাপেরই বহিঃপ্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকায়। এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে। এস আলমের টাকা মানে ভারতের টাকা, দিল্লির টাকা, শেখ হাসিনার টাকা। তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলল। উনি তো ভারতের বিরুদ্ধে বহু আগেই কথা বলছে। ওই যে 10 ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায়, উনার আমলই তো এটা হয়েছে। ওই মামলায় তো উনি 16 বছর এই জেলে ছিল। জুড়া যাইতো তো ভাই, অল্পের জন্য বাইচা গেছে, আল্লাহ হায়াত রাখছে। আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন? জামাতে ইসলামের সমস্ত নেতার সঙ্গে। অনেক নেতা এখন পৃথিবীতে নাই, বাবর সাহেবের সাথে কিন্তু উনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে। যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি, কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবকিছু আল্লাহর উপরে ভরসা করে। কথার মধ্যে তো বুঝতে পারেন। কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে হায় সাংক্লাস আর মাথার মতো পড়ছেন জেল মাথা আর শার্ট। এক শার্ট 2 বার পরতো না তো। উনার ঘর থেকে শত শত শার্ট পাওয়া গেছে তো উনি যখন অ্যারেস্ট হয়েছিল। খুবই শৌখিন ছিল ভাই, আর লুকিং ফর শত্রু বলে তো ভাইরাল হয়ে গেছিল। আর ওই 10 ট্রাক আর্মস আনার কারণে উনি এই দেশের ইয়াং জেনারেশনের কাছে হিরো হয়ে গেছে, আর ভারতের কাছে শত্রু হয়ে গেছিল। আর ভারতের কাছে শত্রু হয়েছেই বোঝাই উনাকে সামনে আনা হয় নাই, ওই রিজার্ভ প্লেয়ার হিসাবে রাইখা দিছে। কারণ উনাকে যদি বাইকবেলা সামনে আনা হয় মাইন্ড করতে পারে, গুসা করতে পারে। কিন্তু বর্তমানে সবাই বুঝা ফেলাইছে, এ টু জেড সবাই বুঝা ফেলাইছে। আর যারা বুঝে নাই তারাও বুঝা ফেলাবে। কি বুঝছে? যে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে। ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে, ভারতী ট্যাগ দিয়ে দিবে, ভোট নষ্ট হবে। কখন বুঝলো? এই যে জাকসু নির্বাচনে বুঝা ফেলাইছে। ডাকসু আর চাকসু আইতাছে, ওই একই ফলাফল হবে। রাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে, ফলাফল চেঞ্জ হবে না। কারণ কি জানেন ভাই? দেখেন এরা পাস কইলাই মহসিন হলের ভিতরে চলে গেছে। ক্যান্টিনে যায় দেখে বাবুর্চি বুঝছেন হাফ প্যান্ট পরে চুলকাইতেছে আর রানতেছে, মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই। ওই একটা পলিথিনের ক্যাপ থাকে, তেলে পোকা মাছি মশা। আর ডাইলের অবস্থা, ডাইলের মধ্যে ডাইল নাই, আলু ভাজির মধ্যে আলু নাই। এই জন্য 15 দিন সময় দিছে, 15 দিন যায় নাই। আজকেই ঠিক হয়ে গেছে, সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে। শিবিররা আইসা এই টুপি পরাইয়া দিল। এই টুপি সেই টুপি না, এটা নাকি চুল যেন ঝইরা না পারে খাওয়ার মধ্যে। খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে 2 দিনে। এর মধ্যে দেখেন মহসিন হলে কি অমানবিক ব্যাপার। আর এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই? ফ্লোরের মধ্যে। 300 ছাত্র ফ্লোরে ঘুমাইতো, চৌকি পর্যন্ত ছিল না। অথচ বিশ্ববিদ্যালয়ের ফান্ডের মধ্যে কোটি কোটি টাকা পয়লা রয়েছে। ওরা পাস করে আইসে ওইখান থেকে টাকা বাইর করে নিয়ে আইছে। টাকা দিয়ে কি করছে? আজকে 100 খাট কিনা দিছে। 100 জন আজকে খাটে শুইতে পারবে। হায় দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুয়া। আর যারা টাকা পয়সা লুট করে বিদেশে যা মৌজ ফুর্তি করতেছে আর ওইখান থেকে আন্দোলন চালাইতেছে। আজকে কি বলছে জানেন? এই যে সামনে দুর্গা পূজার পরেই শেখ হাসিনা দেশে ইন করবে।
আর ইন করার ইঙ্গিত দিতেছে। এই জায়গায় মিছিল, ওই জায়গায় মিছিল, মিছিল আর মিছিল, জয় বাংলা স্লোগান। আওয়ামী লীগের মিছিল যখন বাইরেছে, বারবার অনেক জায়গা থেকে বাইরেছে, ওই টাইমেই দিল্লি থেকে একটা খবর আসলো যে শেখ হাসিনা বাংলাদেশে ইন করবে। কখন? দুর্গাপূজার পর। কথাটা মনে রাখেন, দুর্গাপূজার পর, আগে না কেন? দুর্গাপূজার পর কেন? তার মানে এই দুর্গাপূজা অনেক বড় ঘটনা ঘটতে পারে, এটা সবাই মাথায় রাখবেন। প্রশাসন আপনারা মাথায় নিয়ে নেন, দেশবাসী আপনারা মাথায় নিয়ে নেন। গত দুর্গাপূজা যেভাবে আপনারা পাহারা দিয়ে রাখছেন, সেভাবে পাহারা দিলে হবে না। এর মধ্যে প্রশাসনকেও লাগবে, আর্মি লাগবে, র্যাব লাগবে, পুলিশ লাগবে, কারণ তারা কোনো দুর্ঘটনা ঘটাইতে চাবে এই দুর্গাপূজায়। এই জন্যই বলছে দুর্গাপূজার পর আসবে, মানে দুর্গাপূজার যে ঘটনাটা ঘটবে ওর মধ্যে অনেকেই তাদেরকে সাহায্য করবে এই দেশে ঢুকার জন্য। আর তারা সাহায্য করবে, ওনারা সাহায্য করবে, যাদের কাঁধের মধ্যে বন্দুক আছে তারা সাহায্য করবে। আসেন আপা, আপনার জন্য অপেক্ষা করতেছি, ঢুকাই দিবে। কারণ দেশে তো দুর্গাপূজার সময় বিরাট গন্ডগোল লেগে গেছে, গৃহযুদ্ধ লেগে গেছে। এরকম কিছু হয়ে যাইতে পারে ভাই, পারে বইলেই এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বসছে, ওনারা এইসব আলোচনা করছে। কারণ তারেক রহমান সাহেব তো আসবে, দুর্গাপূজার পর তারেক রহমান সাহেবও আসবে। শেখ হাসিনা আসার আগে তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে, আসা উচিত, তাই না? আইসা তো ঠেকাইতে হবে, এইসব মিছিল টিছিল তো ঠেকাইতে হবে না। ঠেকাইতে পারবে না, কেন ঠেকাইতে পারবে? এখন তো মিছিল বাইর করতেছে ওনাদের সাহায্যে। কাদের? শিবিরের সাহায্যে, জামাতে ইসলামের সাহায্যে। আর ওনারা তো বলছে 8 মাস আগে হাত মিলায় ফেলাইছে আওয়ামী লীগের সাথে, যার জন্য ছাত্র লীগের ভোটে ডাকসুতে নির্বাচনে জিতছে, জাকসুতেও জিতছে, এবং এই যে চাকসু নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করতেছে। রাকসুর নির্বাচনে হাতছাড়া হয়ে যাবে, কারণ ছাত্রলীগ তো শিবিরের সাথে হাত মিলাইছে। আর এই হাত মিলানোর ইঙ্গিত কে দিছে? নিশ্চয়ই নেত্রী দিছে, শেখ হাসিনা দিছে। তার মানে এই যে বন্ধুত্বটা হইল, এরাই এখন আওয়ামী লীগকে ফেরত আনবে। এইটাই কিন্তু এখন বর্তমানে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে, এইটাই আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হইতাছে। তা না হলে এত সুন্দর একটা নির্বাচনকে মাইনা নিল না কেন? মাইনা না নিয়ে কেন বললো ছাত্রলীগের ভোটে দিচ্ছে? আর এটা বলতো তো লজ্জার কথা, তাই না? যে ছাত্রলীগ পাইলেই ওদেরকে মারতো, ওই ছাত্রলীগের মনটা কিভাবে জয় করলো? হ্যাঁ, ওই আপনারা বলছে গুপ্ত ভাবে ছিল, গুপ্ত ভাবে পড়া ওরা জয় করছে। আপনারাও গুপ্ত ভাবে পড়তেন, কে না করছে? বিপদে পড়লে আল্লাহ তো বলে দিছে ভাই, কৌশল অবলম্বন করো, বিপদের সময় কৌশল অবলম্বন করো। এটা আল্লাহ তালাই তো বলে দিছে। মানুষের মাথায় মগজ দিছে কেন? চিন্তা করার জন্য। ওই চিন্তা থেকে বাই করতেন যে আমরা গুপ্ত হয়ে যাই। দেখেন, একটা বছর তো সময় পাইছিলেন, এই টাইমে তো কেউ গুপ্ত ছিল না, সবাই ওপেন ছিল, ওপেন পানির ফিল্টার দিতেছিল। আপনারা যদি তখন এই মহসিন হলের মধ্যে 300 খাট ঢুকাই দিতেন, তাইলে তো হয়তো সত্যিকারের রাজনীতি। সেটা না কইরা এখন বলতেছেন সবাই ছাত্রলীগের ভোটে ওরা পাস করছে। আমি আবার এই ব্যাপারটা কিভাবে দেখতে চাই, এইটুক বইলা ভিডিওটা শেষ করে দেই। আমি সবসময় বলি না ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়, তার মানে কি ছাত্রলীগ বা শেখ হাসিনা কি বুঝে ফেলাইল আগামীতে জামাত শিবির ক্ষমতা যাচ্ছে, ইসলামিক মাইন্ডের সবাই ক্ষমতা যাচ্ছে? এইটা কি বুঝে ফেলাইল ওনারা? মানে দিল্লি জায়গা, তার মানে কি দিল্লিও তো এখন জামাতের সাথে হাত মিলাবে, শেখ হাসিনাও হাত মিলাইবে, ছাত্রলীগও হাত মিলাইব। কেন ওরা এই রিস্কটা নিবে যে আমরা ছাত্রদলে পাশ করার কি লাভ? এরা তো ক্ষমতায় যাইতে পারবে না। ওদের দলের লোকেরা তো বলতেছে 8 মাস আগেই সব কিছু হয়ে গেছে, ক্ষমতায় চলে গেছে, যার জন্য ডাকসুর নির্বাচনে জিতে গেছে। এইটা তো বাইক বইরা আপনারা নিজেরাই হাইরা গেলেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ আপনাদের চেয়েও বেশি জ্ঞানী তারা, তাই না ভাই? এটাই তো বুঝায় ক্লিয়ার কাট। ওরা এত জ্ঞানী, এত অ্যাডভান্স, তার মানে কি আপনারা পিছিয়ে পড়ছেন, এটাই তো বুঝায়। যার জন্য আমি আগের ভিডিওতেও বলছিলাম, এই যে ওনারা বলতেছে ছাত্রলীগ ঢুকে গেছে, ভোট দিছে, একেবারে অমূলক কিছু কথা না, কিন্তু এটা কোনো কল্পনা না। এই যে মির্জা আব্বাস সাহেব প্রথম বলছিল না ছাত্রলীগের ভোটে এরা পাশ করছে, ভাই সিনিয়র রাজনীতিবিদ তো কিছুটা হলেও তো বুঝা ফেলাইছে। যার জন্য ছাত্রলীগের সবাই এখন থেকে শেল্টার নিয়ে নিছে শিবিরের কাছে। কারণ
আগামী 5 বছর এই শেল্টারই থাকবে। ওদের শেল্টারে গেলে তো নির্বাচন হওয়ার পর আবার ছন্ন ছড়া হয়ে যাবে, না ঘাটকা হয়ে যাবে। ওরা একটা ঘাট বাইচা নিছে। যদি আপনাদের কথা সত্যি হয়, দেখছেন আপনাদের কথায় আপনারা কিভাবে ফাঁদে পড়েন, কিভাবে গেলাকলে পড়েন। সবচেয়ে বড় গেলাকল কোনটা জানেন? এস আলমের টাকা এদেশে অস্ত্র ঢুকতেছে বলছে কে? বিএনপির বাবর সাহেব। এই কথাটা তো এখন চলে যাইবে অন্যদিকে। সাংবাদিক ভাইরা যদি এখন যা জিজ্ঞাসা করে সালাউদ্দিন সাহেবকে, স্যার এই যে বাবর সাহেব কথাটা বললো এস আলমের টাকায় অস্ত্র ঢুকতেছে এই দেশে, এই কথাটা সত্য না মিথ্যা, কি জবাব দিবে? বিপদে ফেললেন না ওনাকে? এবং আমি বলবো যদি আপনারা সত্যিকারের সাংবাদিক হন, ওনাকে এখনই জিজ্ঞাসা করেন বাবর সাহেব যে কথা বলছে এটা সত্য না মিথ্যা, তাই দেখবেন দুধ আর পানি আলাদা হয়ে যাবে, আমরাও বুঝতে পারবো। যাই হোক, যে যখন ঘুম থেকে উঠে তখনই তার জন্য সকাল। যে বাবর সাহেবকে লুকায় রাখছিল যে ওরা মাইন্ড করবে, দাদারা মাইন্ড করবে, সে বাবর সাহেবকে এখন সামনে নিয়ে আসছে। এতে দাদারা কি মাইন্ড করবে না? মাইন্ড তো করবেই। মাইন্ড কিন্তু এই দলের ভিতরেও করবে। এই দলের মধ্যে 2-1 মাইনাস হবে ভাই, এটা মনে রাখেন। এই বাবর সাহেব হুট করে আসে নাই, এমন না যে বইয়া আসিল যে ভাই আমারে ডাকেন, নো, এমন কিছু না। মাঝখানে শুনেন নাই জামাতে যাইতে পারে বাবর সাহেব, জামাতে আমির সাহেবের সাথে যেভাবে বুক মিলাইছে, যেভাবে ওনারা কথা বলছে, এতে একটা গুজব ছড়াই গেছিল না বাবর সাহেব জামাতে চলে যাইতে পারে। হ্যাঁ ভাই, এরকম একটা গেম উনিও খেলছে, জামাতের সঙ্গে হাত বাড়াইতেছিল, কথা বলতেছিল বেশি বেশি। এটাই ওনার মূল্যটা বুঝতে পারছে। হায় উনি যদি ওদিকে চলে যায় তারও তো বিপদ। আর এই যে আজকে বাবর সাহেব যে দায়িত্বটা নিল, তারেক সাহেব আসলে নিরাপত্তার দায়িত্বটা এখন বাবর সাহেবের হাতে। সনের দায়িত্ব না ভাই, ওই কালো পথ, অন্ধকার পথটা উনার চিনা, ওই পথ দিয়ে কেমনে চলতে হবে, কিভাবে পাহারায় রাখতে হবে নিজের নেতাকে। তার মানে কি বাবর সাহেব খুব কাছে চলে গেল কার? লিডারের, তারেক রহমান সাহেবের। এখন অনেকেরই জ্বলা শুরু হবে, আর এই জ্বালা পোড়া থেকে বুঝছেন অনেকে জৈনাপুরা ছাই হয়ে যাবে, আউট হয়ে যাবে বিএনপি থেকে। যারা নকল বিএনপি, আসল বিএনপি চলে আসবে। আসল বিএনপি কারা জানেন? আসল বিএনপি যারা, তারা জানেন অভিমানের পিছনে পড়ে গেছে, অভিমানের দূরে সরে গেছে। কারণ তারা দেখতে পাচ্ছে শহীদ জিয়াউর রহমানের আদর্শ কোথায় এখানে, বেগম খালেদা জিয়ার আদর্শ কোথায় এখানে। যে বেগম খালেদা জিয়া বলে বস্তি মার্কা স্লোগান দিও না, এটা আমি পছন্দ করি না, অথচ ওরা ওই বস্তি মার্কা স্লোগান দিছে ডাইনে বামে। আবার ওই রাজাকার, আল বদর, আল সাম, এইসব কি? এইসব কইরা কেউ কোনো কুল পাবেন না ভাই, কুল পাবেন না। সঠিক রাজনীতিতে সব দল আসতে বাধ্য ভাই, বাধ্য। সঠিক রাজনীতিতে আসার সুলক্ষণ দেখা দিচ্ছে ভাই। অল্প একটু সময় অপেক্ষা করতে হবে, দেখবেন সবাই এক লাইনে চলে আসবে। এক লাইনে না আসলে এই যে আজকে জুলাই গণ অভ্যুত্থানে যারা যারা জড়িত ছিলেন সবাই গলায় ফাঁসির দড়ি পড়বে। শুধু জামাত শিবির না, বিএনপিও বাঁচতে পারবেন না। আর আমরা যারা বক বক করতেছি আমরাও বাঁচতে পারুম না। আপনারা যারা কমেন্ট করছেন আপনারাও বাঁচতে পারবেন না, সবাই খায়া ফেলাইব। এই ভয়টা সবাই ভিতরেই আছে, কেউ কোনো কিছু চিন্তা করেন না, সঠিক পথে আসবেই। আল্লাহ আমাদেরকে সে জ্ঞানটা দিয়ে নিবে ভাই, আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সঠিক পথে নিবে, নিতেই হবে। এত রক্তের বিনিময় আল্লাহ কি আমাদেরকে বেঠিক পথে নিবে? নিশ্চয়ই না। হে আল্লাহ, আমাদের উপর রহম করুন, আমাদেরকে রক্ষা করুন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।